হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। উঠেই আগে সমস্ত ঘরের দরজা জানলা খুলে দিয়েছি, আর এখন আমাদের যে সদর দরজাটা আছে সেখানে জল দিয়ে দিয়েছি। আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে আমি কিন্তু চলে যাব স্নানে। আজকে আর কোনোভাবেই না সময় নষ্ট করব না, কারণ যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে আমার হাতে গুনে 1 ঘন্টা সময় লাগে। আর কি বলতো, সকালের দিকে পুজোটা দেওয়া থাকলে সারা দিনে না অনেকটা কাজ মনে হয় হালকা হয়ে যায়। আর আমার না রুটিনটাই তো এরকম যে বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো দিয়ে তারপরে রান্নাটা ধরা। কখনো যদি এর অন্যথা হয় তাহলে না আমার শরীরের মধ্যে একটা কীরকম অস্বস্তি বোধ হয়। মনে হয় কোন কাজটা যেন বাকি রয়েছে, আর আমার যেন এখনও কত কাজ বাকি রয়ে গেছে। তবে এর যে অন্যথা হয় না সেটা না, এর অন্যথা হয় যখন তোজো দুষ্টু স্কুল থাকে, সেক্ষেত্রে তো টাইমিংটা আরও এগিয়ে যায়। তো সেই সময় তখন আরও আগে উঠে না আমি চেষ্টা করি পুজোটা দিয়ে নেওয়ার। তবুও মাঝে মধ্যে এমনও গেছে যে সকালের দিক করে, মানে বৃহস্পতিবারের দিনটা তোজোকে স্কুলে পাঠিয়ে তারপর স্নান করে আমি পুজো সেরেছি। তো যাই হোক, এখন তো স্কুলটা নেই, তো এখন আমি চেষ্টা করি আমার এই পুজো দেওয়ার বিষয়টা সকাল সকালে সেরে নেওয়ার। আর এটাই আমার আজীবনের রুটিন বলতে পারো। 10 বছর সংসার করছি, তো 10 বছর এটাই একটা রুটিন করে নিয়েছি। আর এই তো আজকে বৃহস্পতিবার, আমার লক্ষ্মীকে স্নান করিয়ে তাকে কিন্তু অন্য বস্ত্র পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর তার সাথে লক্ষ্মীর ঘট পেতে আমার গোপুসোনাদের চান করিয়ে নিয়েছি। আমাকে পিয়ালি রয় কমেন্ট করেছিল, সে লিখেছিল, স্বামী প্রণবানন্দজি মহারাজের দীক্ষিত তোমরা, তাহলে তো তুমি আমার গুরুবোন। আসলে দিদি তোমাকে বলতে চাই, এখনও আমরা দীক্ষা নিইনি। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির গুরুদেব, তো সেই হিসাবে আমার বাড়িতে পূজিত হয় এখনও। তো আমরা তো পুজো করি, ইচ্ছে আছে দীক্ষা নেওয়ার। আর এই যে আমার সমস্ত ঠাকুরকে কেনা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ওই যে বলছি না, কয়েকদিন বৃষ্টির জন্য জানো তো গাছে একটুও ফুল ফুটছে না। যে ফুলগুলো ফুটছে একটুও ভালো ফুটছে না, সেই জন্য আর গাছ থেকে ফুল তোলা হচ্ছে না। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু পুজোটাও সারা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, সকালবেলা পুজোটা দেওয়া হয়ে গেলে একটা এক্সট্রা আলাদা এনার্জি কিন্তু পাওয়া যায়। আমাকে যে অধিকারী ফ্যামিলি থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে, রাধে রাধে দিদি ভাই, তুমি গোপাল সেবা করো, খুব ভালো লাগলো। হ্যাঁ গো দিদি, আমি গোপাল সেবা দিই, তবে এখনও কোনো দীক্ষা বা শিক্ষা কোনোটাই নিতে পারিনি। গোপাল সেবা বলতে পারো আমার বিয়ের পর থেকেই আমি কিন্তু করি। আগেও আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে গোপাল ছিল, তো কখনো কখনো দেয়া হতো। তবে ওই যে বাপের বাড়িতে তো কোনো কাজই সেইভাবে দায়িত্বর সাথে হয় না, তো শ্বশুরবাড়িতে এসে তারপরে গোপালের দায়িত্ব অনেক এখন বেড়ে গেছে। আর চা খেয়ে চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। আজকে না আর বাজার যাওয়ার ঝামেলা নেই হাজব্যান্ডের, তাই ও কি করেছে, চা খেয়ে ও গেছে সবজি কাটতে। ওই যে কালকে দেখিয়েছিলাম গাটি কচু এনেছিল, তো সেটাই রান্না করব। আর জানো তো বন্ধুরা, আমার হাজব্যান্ড কিন্তু প্রতিদিন রান্নার সবজিটা ওই কেটে দিয়ে যায়। আর ওই যে তোমাদের বলি না, একা হাতে না কাটাকুটি করাটা আর তার সাথে তাড়াহুড়ো করে রান্না করাটা খুব সমস্যা। যদিও বা আগে বাজার করা থাকলে এই কাজটা কিন্তু সুবিধে হয়, কিন্তু ওই যে আমাদের তো দিনের দিন বাজার আসে, সেটা হচ্ছে খুব বড় একটা সমস্যা। আর বলতে গেলে বিকালের দিকটাও আমি সেইভাবে সময় দিয়ে উঠতে পারি না, কারণ ওই সন্ধে ঠন্ধে দিয়ে যাই তোজোকে নিয়ে পড়াতে, আবার দুষ্টু পড়তে যায়। আর ওদের ওই পড়ার টাইমের মাঝে কিন্তু আমি মানে রাত্রের ডিনারটা করে নিই। তারপরে ওরাও চলে আসে, দেখতে দেখতে 9টা, সাড়ে 9টা বেজে যায়, আর 10টার মধ্যে তো আমরা ডিনার কমপ্লিট করে নিই। তো এইভাবেই সারাটা দিন কেটে যায়। তবুও সংসারের এই ছোট ছোট কাজগুলোতে আমার হাজব্যান্ড আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে, আর এটাই আমার কাছে কিন্তু সত্যি অনেকটা বড় পাওয়া। আর আমি কিন্তু ওকে হেল্পের জন্য কখনোই বলি না, ওই বরঞ্চ যেচে পড়ে আসে হেল্পগুলো করতে। আসলে কি বলতো, আমার বিয়ের আগে থেকে আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন, তো আমার হাজব্যান্ড কিন্তু তখন সংসারের অনেকগুলো কাজই করতো, যার জন্য বলে কি, এগুলো কিন্তু আমার করার অভ্যেস আছে, তাই আমি তোমাকে হেল্প করি। তো এই বিষয়টা আমার ভীষণই ভালো লাগে। আসলে আমরা মেয়েরা একটা সংসার ছেড়ে যখন অন্যের সংসারে আসি এতগুলো দায়িত্ব পালনের জন্য,
আর তখন যখন সংসারটা আমাদের নিজের হয়ে যায়, সংসারে যে যেমনই হোক না কেন, যদি স্বামী আপন হয়, সে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে কিন্তু সংসারের হাজারো অশান্তি মেনে নেওয়া যায়। যদিও বা আমার সংসারে কোনো রকম অশান্তি আগেও ছিল না, আর এখন তো মানুষই কমে গেছে, আর সংসারে অশান্তিটাই বা থাকবে কোথা থেকে বলো? তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ডকে আজকে করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে কাটি কচুটা, যেহেতু সবজি তো ঘরেই ছিল, তাই কেটে রান্না করতে আর কত সময় লাগে, যেখানে হাজব্যান্ড হেল্প করে। তো আজকে ওকে কাটি কচু আর আমুদি মাছ ভাজা, সাথে কালকের যেই পুঁই শাক বানিয়েছিলাম সেটা তো আর সকালবেলা করে খেয়ে যেতে পারিনি, তাই আমি না ফ্রিজে ওর জন্য তুলে রেখেছিলাম, সেটাকে গরম করে দিয়েছি, আজকে এগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু আমুদি মাছ করেছি, বাচ্চাগুলোর খেতে একটু সমস্যা হবে, যেহেতু কাঁটাযুক্ত মাছ, তো সেই জন্য না অনেক পদই আজকে একটু একটু করে রান্না হয়ে গেছে। ভেন্ডি ভেজেছিলাম, ডাল করেছিলাম ভেন্ডি দিয়ে, আর খাওয়ার সময় ইচ্ছে আছে দুজনের জন্য একটু ডিম বানিয়ে দেবো, মানে ডিম মানে অমলেট করে দেবো। আর আমার রান্নাবান্না সমস্তটাই শেষ হয়ে গেছে। আর তারপরে বাচ্চাদের টিফিন বানিয়ে দিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, রান্না বান্না আমার মোটামুটি ওই 9:30 থেকে 10:45টার মধ্যে সমস্তটাই কমপ্লিট হয়ে যায়। আর তারপরের যে সময়টা, ওইটা ওই রেগুলার ডাস্টিং ক্লিনিংয়ের কাজেই কিন্তু আমার লেগে যায়। জানো তো, সেদিন তো আমাদের ঘরটা ডিপ ক্লিনিং করলাম, তবে আজকে বৃহস্পতিবার, আজকে আর ইচ্ছে নেই শ্বশুরমশাইয়ের ঘরটা ডিপ ক্লিনিং করার, ওটাই রবিবার দেখেই করব। কারণ কি বলো তো, সারা সপ্তাহে না একটা দিনও সেইভাবে পাই না। সোমবার করা হয় না, মঙ্গলবার তো ঝুল ঝাড়তে নেই, বুধবার আবার তোজোর জন্মবার, বৃহস্পতিবার করতে নেই, এই শুক্রবার আর রবিবারটাই পাই। তবে যা বৃষ্টির ওয়েদার, তাই ভাবছি ডিপ ক্লিনিংটা করব না, তবে প্রতিদিনের যে ডাস্টিং ক্লিনিংটা থাকে সেটা কিন্তু আজকে আমার শ্বশুরমশাইয়ের ঘরটা ভালো করে করব। আর এদিকে রান্নাবান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর হাতে যে বাসনগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি। আর ইতিমধ্যে দেখি বাইরে নেমেছে ঝমঝম করে বৃষ্টি, আর এই যে বৃষ্টি নামলো, আজকে সারাটা দিন টানা এরকম বৃষ্টি চলেই গেছে। তো জামা কাপড়গুলো তুলে দিয়েছি, আর তুলে ঘরেই মেলে দেব, কারণ সমস্ত জামা কাপড় এখনও শুকিয়ে ওঠেনি, তাই জানলাগুলোতে মেলে দেবো। আর তারপরে এই যে ঘরটা বললাম পরিষ্কার করব, তো সেটা করে নেব। আমার কাছে মৌসুমি দাস ঘোষদি কমেন্ট করেছে, সে জানতে চেয়েছে রান্নাঘরে সারদা মায়ের ছবি কেন আমি রেখেছি। আসলে আমি না অনেক আগেই দেখেছি বা অনেক আগে শুনেছিলাম যে রান্নাঘরে পা ল্যাচা, মানে পা মেলে যে সারদা মা থাকে, সেই সারদা মায়ের ছবি রাখতে হয়, সেটা রাখা নাকি ভালো, ওই কোথাও গিয়ে মা অন্নপূর্ণার কাজ করে। তো সেই জন্য আমি অনেকের বাড়িতেও দেখেছি, আর আমি নিজেও কিন্তু এরকম সারদা মাতার ছবি আমার রান্নাঘরে রেখে দিয়েছি। তো এই বিষয়টা আমি জানতাম বলেই তোমাকে জানাতে পারলাম। তো এটা আমার অনেক দিন আগে আগে না দেওয়ালে টানানো ছিল, তো যেখানে টানানো ছিল সেই দড়িটা ছিঁড়ে গেছে, যার জন্য এখন আপাতত আমি মাইক্রোওভেনের মাথাতেই রেখে দিয়েছি ছবিটা। আর এখন চলে এসেছি এই ঘরটা একটু ডাস্টিং ক্লিনিং করতে। এই ঘরটা জানো তো, আমি বলতে পারি না কখনো যে আমাদের মানে যেই ঘরে আমরা শুই সেটা আমাদের ঘর, আর এটা আমাদের আর একটা ঘর। আমার মুখে সব সময়ের জন্য বেরিয়ে আসে এটা আমার শ্বশুরের ঘর, কারণ শাশুড়ি মায়ের সাথে তো বেশি দিন সংসার করতে পারিনি, ওই হাতে গুনে 2 বছর। তার মধ্যে শাশুড়ি মা মারা গেছেন, আর শ্বশুরের সাথেই বেশ কিছু বছর সংসার করেছি, তো বাবা এই ঘরে থাকতো, সেই জন্য এই ঘরটা আমার শ্বশুরমশাইয়ের ঘর বলেই আমি এখনও সম্বোধন করি। আর এই ঘরে যা যা ফার্নিচার আছে সেগুলোকেই আমি ডাস্টিং ক্লিনিং করে নিচ্ছি। খুব বেশি আহামরি দামি কোনো ফার্নিচার নেই কিন্তু আমার ঘরে, তবুও যেটুখানি আছে সেগুলোকেই কিন্তু আমি যত্ন করে রাখার চেষ্টা করি। আসলে আমি মনে করি কি বলতো, ভগবান আমাকে যতটুকু দিয়েছে সেটাই যদি আমি একটু আমার কঠোর পরিশ্রমের সাথে ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখতে পারি, সেটা কিন্তু আমার কাছে অনেকটা বড় একটা পাওয়া। আর তারপরে কিন্তু এই সব ঘরের জিনিসগুলো, এগুলো কিন্তু অনেকটাই স্মৃতি বহন করে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের, তো সেই জিনিসগুলোকে তো অবশ্যই যত্ন করে রাখতে হবে। আমার হাজব্যান্ডকে অনেকবার বলেছি আমাদের এই যে আলমারিটা ওটা চেঞ্জ করে নাও, বা আমাদের পিছনের ঘরে না একটা অনেক পুরনো তোমার ইয়ে রয়েছে, আলনা রয়েছে, শোকেস রয়েছে, তো ওগুলো কিন্তু কোনো কাজে লাগে না। আমার হাজব্যান্ডকে বলেছি এগুলো তুমি চেঞ্জ করে অন্য কিছু নিয়ে নাও, তবুও বলে কি না, এগুলো আমার মায়ের স্মৃতি, এগুলো আমি কোনো দিনও বাড়িঘর যদি করতেও পারি তখনও এগুলোকে আমি চেঞ্জ করব না, ওগুলো ওইভাবেই থাকবে। খুব বেশি হলে হয়তো আমি কালার করাতে পারবো, কিন্তু যেটা আছে সেটাই থাকবে। তো যেখানে ওরই এইসব জিনিস পছন্দ, সেখানে আমি তো আর পাল্টাতে পারি না, তাই আমি কিন্তু আরও বেশি যত্ন করে সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি।
আর এই যে সেলফটা দেখছো, এটা কিন্তু সেলফ বলতে এইখানে একটা জায়গা মতন ছিল, বক্স মতন। তো ওখানে 3টে কাঠ পরপর রয়েছে। তো এখানে টুকটাক জিনিসপত্র রাখা হয়, তবে শোকেস মতন নয়। তো এইটাকেও আমি এখন একটু ভালো করে পরিষ্কার করে ক্লিন করে রাখছি। আসলে কি বলতো, আমি মনে করি আমরা যারা সংসার করি, আমাদের এই কঠোর পরিশ্রম দিয়েই একটা সুন্দর সংসার কিন্তু গুছিয়ে তোলা সবসময়ের জন্যই সম্ভব। আমাদের ঘর বাড়ি যেমনই হোক না কেন, সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে গেলে কিন্তু টাকা পয়সা না, সবার আগে একটা মানসিকতা, একটা ভালো লাগা, কাজের প্রতি ভালোবাসা ভীষণভাবে দরকার। তাহলে কিন্তু সংসারটা সুন্দরভাবে গোছানো যায়। যদিও বা হোক ভাঙাচোরা বাড়ি, কিন্তু যদি আমরা কঠোর পরিশ্রমের সাথে ভালোবাসা দিয়ে সেটাকে গুছিয়ে রাখতে পারি, সেটাই কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু একটা রাজপ্রাসাদের সমান। এটা আমার মতামত। তাহলে চলো আজকের আমার কিছু বন্ধুদের নাম নেওয়া যাক। সায়ন্তিকা বর্মন, বং বিশ্ব, মৌসুমী দাস ঘোষ, রিয়েল ব্লগার এপি, মৌ লাইফস্টাইল, SM সিম্পল হাউসওয়াইফ, রাজিয়া খাতুন, MJ অধিকারী ফ্যামিলি, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এই ঘরটার প্রবলেম কি বলো তো, এটা যেহেতু অনেক পুরনো বাড়ি, কিভাবে হয়েছে আমি জানি না, যদিও আর দেয়ালগুলো থেকে না এত চুন খসে খসে পড়ে, তো খুব নোংরা হয় ঘরটা। তো আমি ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে ভীষণভাবে নোংরা পড়েছে, মানে ওই দেয়ালের ছোকলাগুলো উঠে পড়েছে। আর দেখতেই পারছো দেয়ালটার অবস্থা ভীষণভাবেই খারাপ। তো যার জন্য ডাস্টিং যেহেতু করেছি, তো ঘরটা তো ভালো করে ঝাড় দিতেই হবে, আর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু বাইরে অনবরত বৃষ্টি চলছে। আর এই দেখো আমার ঘরটা, ওই যে বললাম যদি একটু ভালোবাসার সাথে পরিশ্রম দিয়ে ঘরবাড়ি গোছানো যায়, সেটা কিন্তু আমাদের কাছে সত্যিই রাজপ্রাসাদের সমান। আর ঘরদোর পরিষ্কার করার পরে না অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরের সময়, তাই এখন আগে ডিমগুলো ভেজে নিচ্ছি, তারপর সবাই মিলে খেতে বসবো। আর আমার মনে হয় কি, ডিমটা যদি একটু গরম গরম না ভাজা হয়, কীরকম যেন অমলেটগুলো ন্যাতা ন্যাতা শক্ত হয়ে যায়। তাই আমি যখনই মনে করি ডিমের অমলেট করব, সেটা আমি গরম গরমই করি। আর যদি ঝোলে দেওয়ার হয়, সেটা সঙ্গে সঙ্গে করে রান্না করে নিই। আর আজকে হয়েছে এতগুলো পদ রান্না, ও আমুদি মাছের ঝালও করেছিলাম, সেটা আর বলা হয়নি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। আর এখনের সময়টা হচ্ছে বিকালবেলা। আজকে তোজোর পড়া আছে, সাথে দুষ্টুরও পড়া আছে। আর এই যে বললাম অনবরত বাইরে বৃষ্টি হতেই চলেছে। আর ওদিকে দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকে নিয়ে পাট করে রেখেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু না আলতা পরে নেব। কোনো বৃহস্পতিবারে মনে থাকে, কোনো বৃহস্পতিবারে সেটা ভুলেই যাই। আজকে মনে পড়েছে, তাই ভাবলাম একটু আলতা পরে নিই। আগে পরতাম জানো তো, বিয়ের পর প্রতি বৃহস্পতিবার করে আলতা পরতাম। এমনি অন্যান্য দিনগুলো মানে পুজো আচরার দিনগুলোতে তো পড়ি, তবে প্রতি বৃহস্পতিবার করে না আর মনে থাকে না পড়ার জন্য। তো এই যে আলতা পরে আমি কিন্তু চেঞ্জ করে নেব, আর তারপরে সন্ধেটা দিয়ে নেব। ওই যে তোজোর পড়া আছে, তোজোকে দিতে হবে, তোজোকে দিয়ে এসে আবার দুষ্টুকে পড়তে দিতে যেতে হবে। হাজব্যান্ডও যায় সাথে, দুজনে মিলেই দুজনকে পড়তে দিতে যাই। তারপরে এসে ওই সময়ের মধ্যে আমাকে রাত্রের ডিনারটা অ্যারেঞ্জ করে আবারও করে ওদের আনতে যেতে হবে। এই যে দুজনকে পড়তে দিয়ে এসে আসার পথে বেগুনি নিয়ে এসেছিলাম, তো বেগুনিটা খেয়ে তাড়াহুড়ো করে আমি আটা মেখে আগে রুটিগুলো করে নিয়েছি। তবে আজকে তরকারি কিছু করতে হবে না, কারণ সকালে যে গাটি কচুর ছিল, ওইটা দিয়ে আজকে রুটিটা খাওয়া হয়ে যাবে। গাটি কচুর তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তো ওইটাই খাওয়ার সময় একটু গরম করে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু সবাই চলে এসেছে, আর এখন যেহেতু খেতে বসবো, তাই খাবারগুলো গরম করে নিচ্ছি। এই তো আজকে আমাদের ডিনার।